স্টুডেন্টস, ক্লাস 12 এর অ্যাগ্রোনমি প্রপার করে দিচ্ছি। আজকে তোমাদের প্রথম অধ্যায় পার্ট 4, প্রথম অধ্যায় যেটা শস্যের বৃদ্ধি, এর পার্ট 4। আজকে আলোচনার বিষয় হচ্ছে কতিপয় শস্য উৎপাদনে বৃদ্ধি সম্পর্কীয় শারীরবৃত্তীয় পরিস্ফুরণ সম্বন্ধে প্রাথমিক ধারণা। আজকে মূলত ধান, গম, পাট, আলু এই চারটে নিয়ে বলছি। দেখো, ধান সাধারণভাবে বীজের অঙ্কুরোদ্গম হওয়ার পর থেকে ধানের বৃদ্ধি শুরু হয়। জাতভেদে অধিক ফলনশীল জাতের ধানে মোটামুটি 90 থেকে 170 দিনের মধ্যে বিভিন্ন দশার মাধ্যমে ধানের জীবনচক্র সম্পূর্ণ হয়। মোটামুটি যেগুলো অধিক ফলনশীল 90 থেকে 170 দিনের মধ্যেই কিন্তু জীবনচক্র সম্পূর্ণ হয়ে যাবে। ধানের বিভিন্ন জাতের বীজে নির্দিষ্ট সুপ্তাবস্থা আছে। দীর্ঘমেয়াদী দেশি আমন ধানের বীজে 4 থেকে 5 মাস সুপ্তাবস্থা থাকে, কিন্তু উচ্চ ফলনশীল স্বল্প মেয়াদী ধানের বীজ পরিপক্ক হওয়ার পরই অঙ্কুরিত হয়। ধানের বীজ জলের মধ্যে অঙ্কুরিত হতে পারে। ধানের জীবন চক্রকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বৃদ্ধি দশা, 2 হচ্ছে জনন দশা, 3 হচ্ছে ধান পাকার দশা। প্রথমে দেখো বৃদ্ধি দশা। বীজের অঙ্কুরোদ্গমের পর থেকে গাছের শীষ বের হবার আগে পর্যন্ত এ দশার স্থিতিকাল। এ দশায় আবার কয়েকটি উপদশায় বিভক্ত। তাহলে বৃদ্ধি দশা ধানের কখন? বীজের অঙ্কুরোদ্গমের পর থেকে গাছের শীষ বের হবার আগে পর্যন্ত, তখন এই দশাটাকে বলা হয় বৃদ্ধি দশা। এই বৃদ্ধি দশা আবার বিভিন্ন দশা আছে, উপদশা আছে। এক হচ্ছে চারা দশা। বীজের অঙ্কুরিত হওয়ার পর চারা দশা বা অবস্থা শুরু হয়। এই অবস্থায় চারার মূল ও পাতার বৃদ্ধি হয়। যেটা চারা দশা তখন মূলত বৃদ্ধিটা কোথায়? শুধু বৃদ্ধিটাই বেশি হয়, চারার মূল ও পাতার বৃদ্ধি হয়। বীজের মধ্যে সঞ্চিত খাবারের উপর 15 দিন বা যতদিন পর্যন্ত দুটো পাতা বের না হয় ততদিন এরা নির্ভর করে। চারার 5টি পাতা বের হলে এ দশা সমাপ্তি করে। তাহলে দুটো পাতা যতদিন বের না হয় তখন ওদের খাদ্য যে সঞ্চিত, বীজের মধ্যে যে সঞ্চিত খাবার থাকে তাতেই ওরা বের হয়, এবং ততদিন এরা নির্ভর করে কিসের পরে? দুটো পাতা বের না হওয়া পর্যন্ত ওই খাবারের উপর নির্ভর করে। কিন্তু পরে আবার খাবার দিতে হয় আর কি। আর চারার 5টি পাতা বের হলে এ দশার পরিসমাপ্তি করে, তখন আর চারা দশা থাকছে না। 5টি পাতা বের হয়ে গেল, চারা দশা সম্পূর্ণ হয়ে গেল। এরপর হচ্ছে চারার রোয়া দশা। চারার 4-5টি পাতা হলে অথবা চারা 8 থেকে 10 ইঞ্চি ও 20 থেকে 25 সেন্টিমিটার লম্বা হলে রোয়ার উপযোগী হয়। বীজতলা থেকে চারা তোলা, চারা রোয়ার পর চারার আরোগ্য হওয়ার সময় পর্যন্ত এ দশা স্থিতিকাল। চারা রোয়ার 4 থেকে 10 দিনের মধ্যে অপ্রধান গুচ্ছমূল সৃষ্টি হয় এবং মাটি থেকে রস সংগ্রহ করতে শুরু করে, ফলে গাছের বৃদ্ধি চলতে থাকে। 20 থেকে 30 দিনের চারা মূল জমিতে রোয়া হয়। প্রথমে তো চারা করা হয় অন্য জায়গায়, সেখান থেকে নিয়ে চারা মূল জমিটা মানে ঠিকঠাক করার পরে চাষ করে তখন সেখানে লাগানো হয়। এবার দেখো বিয়ান ছাড়া অবস্থা বা দশা। চারা স্থিতিশীল আসার পর রোয়া করা চারার গোড়া থেকে পাঁশকাঠি বের হয়ে গাছ ঝাড়ালো হয়, একে বিয়ান ছাড়া দশা বলে। তোমাদের অনেক সময় প্রশ্ন, ধানের বিয়ান ছাড়া দশা কি? তাহলে ধানের বিয়ান ছাড়া দশা হচ্ছে চারা স্থিতিশীল আসার পর রোয়া করা চারার গোড়া থেকে পাঁশকাঠি বের হয়ে গাছ ঝাড়ালো হয়, একে বিয়ান ছাড়া দশা বলে। চারা রোয়ার 2 সপ্তাহ পরে কার্যকরী পাঁশকাঠি ছাড়া শুরু হয় এবং জাত অনুসারে 3 থেকে 5 সপ্তাহ চলতে থাকে। এক একটা ধানের জাতের এক এক রকম আর কি। পাঁশকাঠি বের হওয়ার ফলে ধানের গোছ মোটা হয় এবং ফলন বাড়ে। ধানের পাঁশকাঠি বের হওয়ার পদ্ধতি মোটামুটি একরকম, মোটামুটি প্রায় প্রত্যেকটা গাছে একরকম আর কি। চারা থেকে একটার পর একটা পাতা বের হতে 7 থেকে 8 দিন সময় লাগে। 3 থেকে 4টি পাতা বের হওয়ার পর নিচের দিকের গাঁট থেকে দুপাশে দুটো পাঁশকাঠি বের হয়। এদের প্রথম পর্যায়ে এর পাঁশকাঠি বলা হয়। এই প্রথম পর্যায়ের প্রতিটি পাঁশকাঠিতে 3 থেকে 4টি পাতা বের হওয়ার পর দুপাশে থাকে দুটো পাঁশকাঠি বের হয়, দুপাশ থেকে আবার দুটো পাঁশকাঠি বের হয়। এদের দ্বিতীয় পর্যায়ে পাঁশকাঠি বলা হয়। সাধারণত যে চারাটা রোয়া করা হয় তাতে যে শীষ বের হবে ও সেই শীষে যতগুলো ধান থাকবে, প্রথম পর্যায়ে বের হওয়া পাঁশকাঠির শীষ তুলনামূলকভাবে একটু ছোট হবে ও তাতে দানার সংখ্যাও কিছুটা কম হবে। আবার দ্বিতীয় পর্যায়ে বের হওয়া পাঁশকাঠিতে দুটো জিনিসই আরো কমে যাবে। সেই জন্য এমনভাবে রোয়া করতে হবে যাতে প্রতি বর্গমিটার জায়গা থেকে 400টি শীষ বের হয় ও প্রতি শীষে গড়ে 100টি ধান থাকে। সেই জন্য প্রতি গুচিতে আর কি যেটা লাগানো হয়, গুচিতে 4টে করে
চারা রোয়া করলে ভালো হয়, তার বেশি কিন্তু করা যাবে না, 4টে, একটা কুচিতে 4টে ধানের চারা রাখতে হবে। এবার মন্থর বৃদ্ধি পর্যায় বা দশা, দীর্ঘমেয়াদী অর্থাৎ দেশি জাতের ধানে এ দশাটি দেখা যায়। অধিক পরিমাণে বিয়ান ছাড়া ও পুষ্প উদ্গমকালের মধ্যে এ দশাটি সীমাবদ্ধ, এটি মূল বর্ধনশীল দশার শেষ অবস্থা। এরপরে দাও জনন দশা বা পর্যায়, শীষ জন্মাবার সময় থেকে ফুল আসা অবধি এ দশার স্থিতিকাল। বিয়ান ছাড়ার চূড়ান্ত পর্যায় শেষ হওয়ার পর এ পর্যায় শুরু হয়। এ দশা কয়েকটি উপদশায় বিভক্ত, এক হচ্ছে পুষ্প উদ্গমনকাল, 2 হচ্ছে গাছের থোড় আসার দশা, 3 হচ্ছে শীষ উদ্গমন দশা বা পর্যায়। দেখো পুষ্প উদ্গমনকাল, এর দশায় গাছের বৃদ্ধি প্রায় বন্ধ হয়ে যায়, বৃদ্ধিপ্রাপ্ত পাশকাঠিগুলোতে ফুল ধারণের সূচনা হয়। 2 হচ্ছে গাছের থোড় আসার দশা, ফুল আসার আগে ধান গাছের কাণ্ড গোল হয়। পুষ্প উদ্গমন কালের পরে গাছের পর্বমধ্য লম্বা হতে থাকে এবং ধানের পতাকা পাতার নিচের মধ্যকার অংশ ক্রমশ ফুলে ওঠে, পাশকাঠির বাড় কমে যায়, একে ধানের গর্ভথোড় অবস্থা বলে। এগুলো কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে, এগুলো সব ছোট ছোট প্রশ্ন আসে, গর্ভথোড় অবস্থা কি ধানের, এরকম আর কি। কিন্তু হচ্ছে শীষ উদ্গমন দশা বা পর্যায়, এই উপদশায় পতাকা পাতার মধ্য দিয়ে শীষের ডগা বের হয়ে আসে ও ধানের ফুল ফুটতে শুরু করে। ফুল ফোটার 5 থেকে 7 দিনের মধ্যে পরাগ সংযোগ ও নিষেক প্রক্রিয়া সম্পূর্ণ হয় এবং দানার গঠন শুরু হয় এবং নানা পরিবর্তনের পর ধানে চাল আসে। এরপরে হচ্ছে ধান পাকার দশা বা পর্যায়, ফুল আসা থেকে ধান পাকা পর্যন্ত এ দশার স্থিতি এবং এটি যে কোনো ধানের বেলায় 30 দিন। এ দশা কয়েকটি উপদশায় বিভক্ত, এক হচ্ছে ধানের দুধ আসা অবস্থা, 2 ধানের দুধ শীষ অবস্থা বা দুধ ঘন হওয়া অবস্থা, 3 হচ্ছে শীষে ধানের পরিণতি দশা। প্রথমে এক দেখো ধানের দুধ আসা অবস্থা, এ দশায় দানার জলীয় অংশ দুধের মতো গাঢ়ত্বের হয় এবং পরাগ সংযোগের পর এ দশা 7 থেকে 12 দিন স্থায়ী হয়। 2 হচ্ছে ধানের দুধ শীষ অবস্থা বা দুধ ঘন হওয়া অবস্থা, এ দশায় ধানের দুধ গাঢ় হতে থাকে, এ দশা সম্পূর্ণ হতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। 3 হচ্ছে শীষে ধানের পরিণতি দশা, এই দশায় দানা শক্ত ও পরিপক্ক হয় এবং দানায় কোনো সবুজ আভা থাকে না, ধান সম্পূর্ণ পেকে গেলে ধান কাটা হয়। এরপরে দেখো গমের ক্ষেত্রে, বীজের অঙ্কুরোদ্গমের পর থেকে সাধারণত গম গাছের বৃদ্ধি শুরু হয়। গম বীজেরও সুপ্ত অবস্থা আছে, জাত অনুযায়ী 110 থেকে 140 দিনে গমের জীবনচক্র সম্পূর্ণ হয়। যদি গমের জীবনচক্র কত দিনে সম্পূর্ণ হয়? 110 থেকে 140 দিনে। গমের জীবনচক্রের সারিবৃত্তকে 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে প্রথমে বৃদ্ধি দশা, বৃদ্ধি দশার মধ্যে কি কি আছে দেখো, বীজের অঙ্কুরোদ্গম থেকে শীষ বের হওয়ার আগে পর্যন্ত এই দশার স্থিতিকাল। এ দশায় কয়েকটি উপদশায় বিভক্ত, এক হচ্ছে চারা দশা, অঙ্কুরোদ্গমের উপযুক্ত পরিবেশে বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ উৎপন্ন হয়। এই দশাকে আবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পাতা দশায় পৃথক করা যায়। 2 হচ্ছে মুকুট শিকড় অবস্থা, গম বোনার 18 থেকে 21 দিনের মাথায় কাণ্ডের গোড়া থেকে আবর্তকারে অস্থানিক গুচ্ছমূল উৎপন্ন হয়, একে মুকুট শিকড় বলে। এ সময় গমের পাশকাঠি বের হয়। গমের এটি একটি গুরুত্বপূর্ণ বৃদ্ধি দশা। মুকুট শিকড়ের সক্রিয়তা তথা মাটির ভেতরে অনুপ্রবেশের ক্ষমতা অন্যান্য শিকড়ের তুলনায় বেশি। মুকুট শিকড় মাটি থেকে যথেষ্ট পরিমাণে রস ও উদ্ভিদ খাদ্য শোষণ করে গাছকে পুষ্ট করে। 3 হচ্ছে বিয়ান ছাড়া দশা, এ দশায় মাটির উপর থেকে মুকুট শিকড়ের গোড়া থেকে পাশকাঠি বের হয়। বীজ বোনার 40 থেকে 45 দিনের মধ্যে গমের সবচেয়ে বেশি পাশকাঠি বের হয়। 4 হচ্ছে গাঁঠ ছাড়া দশা, এ দশায় যখন মুকুট পর্ব বাড়তে শুরু করে তখন গাছ লম্বা হতে থাকে। এরপরে বৃদ্ধি দশার পরে জনন দশা, শীষ জন্মাবার সময় থেকে গাছে ফুল আসা অবধি এ দশার স্থিতিকাল। গাঁঠ ছাড়া চূড়ান্ত পর্যায় শেষ হওয়ার পর এ দশা শুরু হয়। এ দশা আবার কয়েকটি উপদশায় বিভক্ত, যাতে গাছে থোড় আসার দশা, এ দশার শেষে পাতা স্ফীত হয়ে পতাকা পাতায় রূপান্তরিত হয় এবং এর সঙ্গে পুষ্প মঞ্জরি লেগে থাকে। 2 হচ্ছে পুষ্প উদ্গমন দশা, এ দশায় পত্রকোষ থেকে পুষ্প মঞ্জরি বের হতে শুরু করে, ফুলের পরাগ সংযোগ ও নিষেক এ দশায় সম্পন্ন হয়। বীজ বোনার 70 থেকে 75 দিনের মাথায় গমের শীষ বের হয়।
এরপরে হচ্ছে গম পাকার দশা। ফুল আসা থেকে গম পাকা পর্যন্ত এ দশার স্থিতিকাল। এ দশা কয়েকটি উপদশায় বিভক্ত, যথা এক, দানা গঠন দশা। নিষেকের অব্যবহিত পরে এ দশায় নানা পরিবর্তনের মধ্য দিয়ে দানার গঠন শুরু হয়। দুই হচ্ছে শীষে দানার পরিণতি দশা। এ দশায় গ্লুম এর বর্ণ পরিবর্তন হয় এবং দানা পুষ্ট হয়। গম গাছ শুকিয়ে যায় ও শীষগুলো নিচের দিকে ঝুঁকে পড়ে। গমের দানা পেকে গেলে ও গাছ শুকিয়ে গেলে গম কেটে দিতে হবে। ধানের মতো গমের দানা ঝরে পড়ে না। বীজ বোনার 90 থেকে 95 দিনের মাথায় গমের দানা পুষ্ট হয়। এগুলো তোমাদের ছোট ছোট প্রশ্ন আসে, ঠিক আছে। এই যে বীজ বোনার কতদিনের মাথায় গমের দানা পুষ্ট হয়? 90 থেকে 95 দিনের মাথায়। এরপরে পাট। পাট আঁশ বা তন্তু জাতীয় ফসল। আঁশের জন্যই পাটের চাষ করা হয়। পশ্চিমবঙ্গে প্রধানত দুটো প্রজাতির পাট চাষ করা হয়, একটা হচ্ছে মিঠা বা তোষা পাট, আর একটা হচ্ছে তিতা পাট। মিঠা পাট জল নিকাশযুক্ত উচ্চ জমিতে ও তিতা পাট নিচু জমিতে ভালো হয়। পাটের জীবনচক্রকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বৃদ্ধি দশা। বীজের অঙ্কুরোদ্গম থেকে গাছে ফুল আসার আগে পর্যন্ত এই দশা স্থিতিকাল। জমিতে বীজ বোনার পর চারা বের হতে 3 দিন সময় লাগে। চারা বের হবার পর বৃদ্ধি হতে থাকে। বীজ বোনার 35 থেকে 40 দিনের মাথায় তিতা পাটের বৃদ্ধি দ্রুত হয় এবং এর পরবর্তী সময়ে মিঠা পাটের বৃদ্ধি দ্রুত হয়। সাধারণত মিঠা পাটের উচ্চতা তিতা পাটের চেয়ে বেশি হয়, তবে তিতা পাটের গোড়ার পরিধি মিঠা পাটের থেকে বেশি হয়। এরপর হচ্ছে জনন দশা। জাতভেদে পাটের বীজ বোনার 130 থেকে 210 দিনের মধ্যে গাছে ফুল আসে, তবে পয়লা বৈশাখের আগে বীজ বুনলে কতিপয় জাত ছাড়া অন্যান্য জাতে যথা জেআর ও 632 প্রভৃতি অসময়ে ফুল এসে যায়। গ্রীষ্মে প্রখর তাপ বা মাটিতে রসের অভাব অথবা পুরনো বীজ হওয়ার দরুন পাট গাছের চারার বৃদ্ধি দশার সমাপ্তি ঘটে এবং পরবর্তী জনন দশা অর্থাৎ ফুল আসা ত্বরান্বিত হয়। কারণ জীবের জীবনচক্রে বৃদ্ধি ও জনন পরস্পর বিরোধী। ফুল ফোটার আগেই অগ্রমুকুলের বৃদ্ধি রহিত হয়, ফলে কাঙ্ক্ষিক মুকুলগুলোর উপর অগ্রমুকুলের হরমোন গঠিত অবদমন প্রভাব পড়ার দরুন পাট গাছে প্রচুর শাখা পোশাক উৎপন্ন হয়। কচি পাট গাছে ফুল ফোটা শুরু হওয়া সুলক্ষণ নয় ও ওই রকম পাট আর বড় না হবারই আশঙ্কা থাকে। আর যদি বড় না হয় তাহলে আমরা তো ভালো ভালো পাট পাবো না। উন্নত মানের পাট হলে তো পাট গাছে যথেষ্ট লম্বা হতে হবে, নাহলে কি করে হবে? পাট গাছে শাখা পোশাকা বের হলে পাটের আঁশ ছাড়াবার সময় তা ছিঁড়ে যায়। চারা পাট গাছে ফুল দেখা মাত্র হেক্টর প্রতি 15 কেজি হারে নাইট্রোজেন চাপান সার হিসেবে প্রয়োগ করে জলসেচ দেওয়া খুবই জরুরি। এতে সবুজ অঙ্গের দৈহিক বৃদ্ধি অব্যাহত থাকে। তখন আর ফুল ফোটে না, সবুজ অঙ্গের দৈহিক বৃদ্ধি ঘটে, মানে পাটটা লম্বা হয়। পাট সাধারণত 3টি অবস্থায় কাটা হয়, যথা ফুল ফোটার সময়, ফুল থেকে ফল ধরবার সময় ও ফল পাকবার সময়। তবে ফুল থেকে ফল ধরবার সময় অর্থাৎ বীজ বোনার 135 থেকে 140 দিন পর পাট কাটলে ফসল বেশি হয় ও উন্নত মানের আঁশ পাওয়া যায়। পাট কাটার সময়ের উপর আঁশের উৎকর্ষতা নির্ভর করে। এরপর হচ্ছে পরিণতি দশা। গাছে ফুল আসা থেকে ফল পরিপক্ক হওয়া পর্যন্ত এ দশার স্থিতিকাল। জাত ভেদে বীজ বোনার 150 থেকে 230 দিনের মধ্যে বীজ পরিপক্ক হয়। বীজ উৎপাদনের জন্য পাট জমিতে পরিণতি দশা পর্যন্ত রাখা হয়। এবার হচ্ছে আলু। আলু রূপান্তরিত মৃদগত কাণ্ড। আলুর গায়ে চোখ থাকে এবং তা স্ফীত হয়ে কল বের হয়। কল থেকে মূল ও শাখা পোশাকা সৃষ্টি হয়। আলুর নির্দিষ্ট সুপ্ত অবস্থা আছে। কেন্দ্রীয় আলু অনুসন্ধান সংস্থা সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট, সংক্ষেপে সিপিআরআই, তোমাদের অনেক সময় প্রশ্ন আছে সিপিআরআই কি। সিমলাতে আলুর সুপ্ত অবস্থা ব্রেকিং অফ ডরম্যান্সি ভাঙার উপর নানান পরীক্ষা চলছে। পরীক্ষা করে দেখা গেছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আলু রাখলে আলু তোলার 7 সপ্তাহ পরে কুফরি চন্দ্রমুখী ও 11 সপ্তাহ পরে কুফরি সিন্দুরি জাতের আলুর কল বের হয়। সাধারণত ইথিলিন, ক্লোরোহাইড্রিন, থায়োইউরিয়া, সোডিয়াম থায়োসাইনেট, জিব্বালিক অম্ল ইত্যাদি আলুর সুপ্তাবস্থা ভাঙার জন্য ব্যবহার করা হয়। তোমাদের প্রশ্ন আসতে পারে আলুর সুপ্ত অবস্থা ভাঙার জন্য কি কি ব্যবহার করা হয়।
অথবা এরকম প্রশ্ন আসলে আলু দুটোর জাতের নাম বলো, তাহলে আলুর দুটো জাত হচ্ছে খুপরি চন্দ্রমুখী, হ্যাঁ, এইগুলো আমরা বলতে পারি খুপরি চন্দ্রমুখী একটা, ঠিক আছে। আবার এই যে বলতে পারি সাধারণ ইথিলিন, ক্লোরোহাইড্রিন, ইউরিয়া, সোডিয়াম থায়োসাইনেট, জিব্রারলিক অম্ল ইত্যাদি আলুর সুপ্ত অবস্থা ভাঙার জন্য ব্যবহার করা হয়। এবার দেখো আলুর জীবনচক্র দুটো দশায় বিভক্ত, যথা বৃদ্ধি দশা ও কন্দ গঠন দশা। বীজের সুপ্ত অবস্থা শেষ হয়ে যখন আলুর কল বের হতে শুরু করে তখনই গাছের বৃদ্ধি দশা শুরু হয়, কিন্তু চলিত অর্থে আলু লাগানোর পর থেকে বৃদ্ধি দশা শুরু হয় এবং তা গাছের পরিণতি হওয়া পর্যন্ত চলতে থাকে। বৃদ্ধি দশায় গাছের পরিস্ফুরণ জাত ও আবহাওয়া দ্বারা প্রভাবিত হয়, কারণ পরিস্ফুরণটা কিসের উপর নির্ভর করে? জাত ও আবহাওয়া, এক এক জাতের এক এক রকম আর কি, আর আবহাওয়াটাও দরকার জরুরি। আলু গাছের জীবনচক্র মোটামুটি 4টে দশার মধ্যে দিয়ে সম্পন্ন হয়। হচ্ছে অঙ্কুরোদ্গম দশা। জমিতে আলু লাগানোর পর অঙ্কুরোদ্গম শুরু হয় এবং গাছ বের হবার পর তার সমাপ্তি ঘটে। এই দশা সম্পূর্ণ হওয়া কতিপয় কারণের উপর নির্ভর করে। বীজ আলু যদি কল বের হওয়ার উপযোগী অবস্থায় থাকে তাহলে চাষের আদর্শ অবস্থায় এই দশা মোটামুটি 20 দিন স্থায়ী হয়। এরপরে হচ্ছে বৃদ্ধি দশা। আলু গাছ বের হওয়ার পর থেকে গাছ দ্রুত হারে বাড়তে থাকে এবং গাছের শাখা পোশাখা বের হয়। বৃদ্ধি একটি অবিরাম পদ্ধতি এবং গাছের পরিণতি হওয়া পর্যন্ত চলতে থাকে। আলু গাছের বৃদ্ধি প্রথম দিকে খুব বেশি হয়। সমতল অঞ্চলে অক্টোবর মাসে লাগানো আলুর বৃদ্ধি দশা জলদি জাতের যেমন আপ টু ডেট প্রকৃতি 50 দিন, আলু লাগানোর পর 21 থেকে 70 দিন, আর মাঝারি নাবি জাত যেমন কুফরি রেড প্রভৃতি 60 দিন, আলু লাগানোর পর 21 থেকে 80 দিন, এবং নাবি জাত যেমন কুফরি সফেদ প্রভৃতি 70 দিন, আলু লাগানোর পর 21 থেকে 90 দিন স্থায়ী হয়। এবার দেখো আলুর কন্দ গঠন দশা। আলু গাছের ভূনিম্নস্থ বিটক অংশে কাক্ষিক মুকুলগুলো বেড়ে ধাবকে পরিণত হয় এবং এটি মাটির মধ্যে কিছু দূর বাড়ার পর ওর অগ্রভাগ থেকে খাবার জমা হওয়ায় স্ফীত হতে থাকে। একে কন্দ বলে। পাতায় তৈরি শর্করা জাতীয় খাবার কন্দে জমা হয় ও তা আকারে বড় হয়ে পরিণতি লাভ করে। এই অবস্থাকে কন্দ গঠন দশা বলে। বৃদ্ধির দশার মাঝামাঝি সময় থেকে কন্দ গঠনের সূচনা হয়। কন্দ গঠন দশা জলদি জাতের মানে 50 দিন, যেটা আলু লাগানোর পর 45 থেকে 90 দিন, এবং মাঝারি নাবি জাতের 60 দিন, আলু লাগানোর পর 50 থেকে 110 দিন, ও নাবি জাতের 70 দিন, আলু লাগানোর পর 60 থেকে 130 দিন পর্যন্ত চলতে থাকে। এবার দেখো সমতল ও পাহাড়ি এলাকায় জলদি ও মাঝারি জাতের আলুর বিভিন্ন দশার পরিস্ফুরণ। দশা ফেজ সময়সীমা জলদি জাত ও মাঝারি নাবি জাত। সমতল এলাকায় অঙ্কুরোদ্গমের জন্য লাগে 20 দিন, পাহাড়ি এলাকায় 35, আর সমতল এলাকা মাঝারি নাবি জাতের জন্য 20, আর পাহাড়ি এলাকার জাতের জন্য 35। বৃদ্ধি জলদি জাতের ক্ষেত্রে সমতল এলাকায় 50, আর পাহাড়ি এলাকায় 65, আর মাঝারি নাবি জাতে সমতল এলাকায় 60, আর পাহাড়ি এলাকায় 90। আর কন্দ গঠন দশা জলদি জাতের ক্ষেত্রে সমতল এলাকায় 50, আর পাহাড়ি এলাকায় 65, আর মাঝারি নাবি জাত সমতল এলাকায় 60, আর পাহাড়ি এলাকায় 70। এগুলো তোমরা বইতে পেয়ে যাবে। আলুর কন্দ গঠন সম্পূর্ণ হলে আলুর ত্বক বা ছাল পুষ্ট হতে থাকে। একে আলুর ত্বক পুষ্টি দশা বলে। আলু গাছের বৃদ্ধির শেষের দিকে এ দশা দেখা যায়। এরপরে হচ্ছে আলুর পরিণতি দশা। আলু গাছে ফুল আসার সঙ্গে আলুর পরিণতি ও ফলনের কোনো সম্পর্ক নেই। আলু গাছ মরতে শুরু করলে বুঝতে হবে আলু পাকতে অর্থাৎ পরিণতি হতে শুরু করেছে। আলুর ত্বক পুষ্টি ঠিক মতো না হলে অল্প ঘর্ষণে আলুর খোসা উঠে যায় এবং সেরকম আলু সংরক্ষণ করা যায় না। যেটা বেশ কয়েকবার শুনবে তাহলে দেখবে তোমরা অনেকটা বুঝতে পারবে। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।